আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ১৩ ঘন্টার ব্যবধানে ৩বার ভূমিকম্পে কাঁপল দেশ। শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না। পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সৌদি আরব সহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত করল ইসি। ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭। বঙ্গোপসাগরের নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ডিটুয়ায়ে। এবার বিস্তারিত। মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে পরপর ৩টি ভূমিকম্পে কেঁপেছে দেশ। এর ফলে দেশ জুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্কর সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু মাঝারি, তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার পর থেকে আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ প্রায় ১৩ ঘন্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ দিকে ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা স্বল্প মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস পর্যবেক্ষণ করে মাত্রা জানাচ্ছে। তিনি বলছেন, সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শক এটি। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। গত ২২ ও ২৩ নভেম্বর ২ দিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশে এলাকায় ৪বার ভূমিকম্প অনুভূত হয়। এদের মধ্যে ৩টির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটি ঢাকা। এর মধ্যে ২১ নভেম্বর থেকে একটি, ২২ নভেম্বর ৩টি ভূমিকম্প সংঘটিত হয়। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড.আই খান পান্না। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। জেড.আই খান পান্না বলেন, যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো। তিনি আরো বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি এই মামলায় তার পক্ষে লড়ব। ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি। উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই তিনি সহ সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। আগামী মাসে তফসিল হবে, তাই কবে নাগাদ আপনি পদত্যাগ করছেন এই বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কিন্তু নির্বাচন কোথা থেকে করব এখনো সে ঘোষণা দেইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তিনি বলেন, এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। তবে আমরা মনে করি এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, বাকি সময় বা অন্য বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের জানাতে পারবো। ডিসেম্বর প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর আগে কি পদত্যাগ করবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, কোনো কিছুই তো এখনো চূড়ান্ত হয়নি। শিডিউল ঘোষণা আছে, সবকিছু ফাইনাল হোক, তারপর কোন দল থেকে তিনি নির্বাচন করতে যাচ্ছেন এই বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। আমি আপনাদের যথাসময়ে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। তবে সঠিক ঠিকানা প্রেরণ না করায় সৌদি আরব সহ ৭ দেশের ভোটারদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান এ তথ্য জানান। তিনি বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের
সময় ভোটারদের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করার কারণে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রকল্পের টিম লিডার বলেন, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত ছাড়িয়েছে 51,500। নির্দিষ্ট সময় সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। গত 19 নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে, চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোনিয়া, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে বসবাসরত অর্থাৎ ভোটের মাধ্যমে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি ভোটাররা 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 567 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া 7 জনের মধ্যে 3 জন পুরুষ ও 4 জন নারী। প্রতিবেদন অনুযায়ী বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশালে 69 জন, চট্টগ্রামে 86 জন, ঢাকা বিভাগে 92 জন, ঢাকা উত্তর সিটিতে 125 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 86 জন, খুলনায় 41 জন, ময়মনসিংহে 37 জন, রাজশাহীতে 25 জন, রংপুরে 2 জন এবং সিলেট বিভাগে 4 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 377 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 92,784 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ডিটওয়ায়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি 3-এ এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 2040 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1980 কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে 1940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1935 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।